বাংলাদেশে একই ছবি কেন নিজের স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদ রহমানের কিছু ছবি। ওইসব ছবি আর ভিডিওয় দেখা যায় এক হাতে স্ত্রীর হাত আর আরেক হাতে ছাতা ধরে আছেন প্রধানমন্ত্রী। আর এই ছবিগুলোতেই আগুন ধরে গিয়েছে ফেসবুক পাড়ায়। নারীরা মন্তব্য করছেন, প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেও যদি স্ত্রীকে এইভাবে সময় দিতে পারেন তাহলে তাদের স্বামীরা কেন পারছেন না? আর পুরুষরা আক্ষেপ করছেন, কেন প্রধানমন্ত্রী এমন দৃষ্টান্ত স্থাপন করলেন? এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আরে প্রধানমন্ত্রী দেখি ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছেন। আরেক ব্যবহারকারী লিখেছেন, হাত ধরা বা হাত ছড়া হাত ধরে থাকা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার মতো। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তখনও তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। এরপর ফের সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ছবি ও ভিডিওকে ঘিরে উত্তাল নেট মাধ্যম। রাজনীতিবিদদের একাংশ বলছেন, এভাবে কেন বাজার গরম করছেন তারেক রহমান? কেনই বা স্ত্রীর সঙ্গে মধুর সম্পর্কের বাড়াবাড়ি করছেন তিনি? যদিও অতীতে বহু রাষ্ট্রনেতাদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে ছবি বা ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল, যার সাম্প্রতিক উদাহরণ ছিলেন জাস্টিন ট্রুডো। এর পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে দেশে যখন একের পর এক সমস্যা রয়েছে, সেগুলি যখন জনগণকে নাস্তানাবুদ করে দিচ্ছে, তখন কেন প্রধানমন্ত্রী নেট দুনিয়ায় এসব করে বেড়াচ্ছেন? তার চেয়ে তো ঢের ভালো হতো যদি তিনি দেশের সমস্যাগুলি সমাধানে নজর দিতেন। বাংলাদেশে হাম এখন অন্যতম বড় সমস্যা। প্রায় 250 জনের মৃত্যু হয়েছে এই রোগে, যাদের মধ্যে শিশুদের সংখ্যাটা অনেক। হাম প্রতিরোধে ইউনূস সরকার যে ভুল পদক্ষেপগুলি করেছিল, সেগুলি কেন শোধরাচ্ছেন না তারেক রহমান? কেন সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে টিকাকরণ করা হচ্ছে না? এসবের পরিবর্তে প্রধানমন্ত্রী কি করে তার স্ত্রীকে সময় দিচ্ছেন? আর সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ক্ষমতায় আসার পর যে খুব মসৃণভাবে বিএনপি সরকার চলছে, তা কিন্তু মোটেই নয়। হামের পাশাপাশি দেশে এখন আরো একটি বড় সমস্যা হলো বিদ্যুৎ সমস্যা। একে তো জেলা, শহর, উপজেলায় কারেন্ট গেলে আসছেই না, তার উপর বিদ্যুতের অভাবে ধাক্কা খাচ্ছে কৃষিকাজ, পড়াশোনা ও ব্যবসা। সূত্রে খবর, আদানির কাছে মোটা অঙ্কের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে বাংলাদেশের। আর এই বিল কবে মেটাবে বাংলাদেশ? নয়তো কি আগামী দিনে বিদ্যুতের ঘাটতি আরো বড় আকার নিতে পারে? এসবের সঙ্গে নতুন করে যোগ হয়েছে আরো এক শঙ্কা। পড়শি রাজ্য বাংলায় বিপুল জনাদেশে এবার সরকার গড়তে চলেছে বিজেপি। তার কি প্রভাব পড়বে বাংলাদেশে? বাংলাদেশের সন্ত্রাস ও ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করবে ভারত, আর এই কথা নিঃসন্দেহে। সেই সঙ্গে বিভিন্ন ইসলামী সংগঠনগুলির বারবারন্তও ঠেকাবে বিজেপি সরকার। তবে আপাতত বিতর্কের কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের ভিডিও। বেজিংয়ে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুদিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া এবং দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ শক্তিশালী করা। ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেজিং সফরের সময়সূচি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সূত্রগুলো আরও ইঙ্গিত দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের বিষয় সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সবকিছু ঠিক থাকলে জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে তিনি চীন সফরে যেতে পারেন। অবশ্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ। সরকারের এক কূটনীতিক শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী বেজিং সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বেজিং যাচ্ছেন, এইটুকুই এখন বলা সম্ভব। এর বাইরে সফরের বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর কোন দেশ দিয়ে শুরু করবেন তা নিয়ে রীতিমতন জল্পনা চলছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই অঞ্চলের প্রধান শক্তিগুলোর সঙ্গে একটি সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবে সরকার প্রধান প্রথমে সার্কভুক্ত কোনো দেশ সফর করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুঞ্জন রয়েছে, এক্ষেত্রে ভুটান হতে পারে তার প্রথম গন্তব্য।
গন্তব্য। সার্কভুক্ত দেশ সফরের পরপরই তিনি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী চীনের বেইজিং সফরে যেতে পারেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি জয়লাভের পর গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী ভারত, পাকিস্তান, ভুটান, চীন, জাপান সহ বিশ্বের অনেক দেশই তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে সৌদি আরবের নামও আলোচনা এসেছে। অনেকে মনে করছেন সৌদি সফরে গেলে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি তিনি ওমরা পালনের সুযোগটি কাজে লাগাতে পারেন। এদিকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দেশের কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন বলে খবর সূত্রের। তবে প্রধানমন্ত্রী প্রেস উইং তাৎক্ষণিকভাবে জানায় সফরের দিন, তারিখ ও সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি এবং তিনি প্রথমে কোন দেশ সফর করবেন সেটাও নির্ধারিত হয়নি। সরকারের এক কূটনীতিকের মতে কৌশলগত কারণে প্রধানমন্ত্রী শুরুতে ভারত বা চীনে যাবেন না বলে আমার ধারণা। সার্কভুক্ত কোনো দেশ দিয়ে শুরু করাটাই তার জন্য শ্রেয় হবে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ মনে করেন প্রধানমন্ত্রী প্রথমে চীনে গেলে অনেকেই অনেক রকম কথা বলতে পারেন, কিন্তু চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য বিনিয়োগ অংশীদার, তাই চীনকে গুরুত্ব দেওয়াই স্বাভাবিক। তার মানে এই নয় যে ভারত গুরুত্বহীন হয়ে পড়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন, এখন চীনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আগে চীনে গেলেও আমি অবাক হব না, আর এর ফলে ভারতের সঙ্গে সম্পর্কও খারাপ হবে না। প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে শুভেচ্ছা সফরে ভারতে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। এক মাসের ব্যবধানে তার বেজিং সফর বিশেষ তাৎপর্য বহন করে এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। পশ্চিমবঙ্গে পালাবদল, পদ্মা আসনে বঙ্গ, মোদী শাহের ইসবা 200 পারের স্বপ্ন পূরণ। তৃণমূল সরকারের মুখ থুবড়ে পড়েছে। মমতা সরকার 3 অঙ্কের সংখ্যায় আসতে পারেনি। বিজেপি 200 আসন পেরিয়ে বাংলায় নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলায়। এই বিপুল জয়ের পরে স্বভাবতই উচ্ছ্বসিত গেরুয়া শিবির। শুভেচ্ছা অভিনন্দনের বন্যায় ভাসছেন শুভেন্দু, শ্রমিক, দিলীপরা। এই সবই বাংলার বিধানসভার ভোটের ছবি। কিন্তু বাংলাদেশে বিজেপির এই বিপুল জয়ের কি প্রভাব পড়বে? পদ্মাপাড়ের শাসক দল বিরোধীরা কি একটু হলেও আতঙ্কে পড়ল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বিজেপির এই অসাধারণ সাফল্যের পেছনে কোন কোন ফ্যাক্টর কাজ করলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শহরতলীয় গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ওপর পাহাড় প্রমাণ ক্ষোভ তৈরি হয়েছিল আমজনতার। এসবের পাশাপাশি দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটের রমরমা তো ছিলই। এই কারণগুলির জন্য তৃণমূলের থেকে মুখ ঘোরালো মানুষ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ বিকল্প সরকার খুঁজছিল। সেদিক থেকে জনগণ বিজেপিকে বেছে নিয়েছেন বলছেন রাজনীতির কারবারিরা। তৃণমূলের মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড়, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষায় বেলাগাম দুর্নীতি, বছরের পর বছর ধরে মানুষ এসবই দেখেছে। তারই জবাব পড়েছে এবারের ভোট বাক্সে। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও। ইউনূস সরকারের জামানায় বাংলাদেশের সংখ্যালঘু হত্যা, হিন্দুদের অত্যাচার চরম সীমা ছাড়িয়েছিল, কিন্তু অপরাধ দমন না করে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ইউনূস। হাসিনা সরকারের সময় সন্ত্রাস ও ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করা হয়েছিল, কিন্তু ইউনূসের আমলে সন্ত্রাসীদের বাংলাদেশের জেল থেকে জামাই আদর করে ছেড়ে দেওয়া হয়, যার প্রতিফলন পড়েছে বিএনপি সরকারের জামানাতেও। বাংলাদেশে এখন জঙ্গিরা ফের ছক কষছে নাশকতামূলক কাজের। প্রধানমন্ত্রী চেষ্টা করেও তাদের বাগে আনতে পারছেন না। বাংলায় এবার বিজেপি আসা সীমান্ত এলাকাগুলিতে যে কড়াকড়ি হবে তা আগেও বলে এসেছিলেন পদ্ম শিবিরের নেতারা। অনুপ্রবেশকারীদের জন্য বিজেপি সরকার জম, এমনটা বাংলায় এসে ভাষণে বহুবার বলেছেন মোদী শাহ। মমতা কিভাবে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছেন তারও অভিযোগ করত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হিন্দুদের একজোট করার লক্ষ্যে এবারে ভোটে প্রচার কর্মসূচি সাজিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হবে। এই এজেন্ডাকে সামনে রেখেই এবার ভোট প্রচারে ঝাঁপিয়েছিল বিজেপি। তাদের লক্ষ্য ছিল হিন্দুদের সংঘবদ্ধ করা, যাতে তৃণমূলের বিরুদ্ধে ভোট ব্যাংক টানা যায়। বিজেপির এই কৌশলই বাস্তবে কাজ দিয়েছে। হিন্দু ভোট এবার নিজেদের দখলে টানতে পেরেছেন শুভেন্দু শাহরা। সেই সঙ্গে তৃণমূলের মুসলিম তোষণও তাদের বিরুদ্ধে গিয়েছে। আর এখানে কৃতিত্ব দিতেই হয় নির্বাচন কমিশনকে। 2021 বিধানসভা ভোটে একাধিক দফায় ভোটে বিরক্ত হয়ে উঠেছিলেন মানুষ। সেখানে এবার 2 দফায় ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। গুরুতর আহত হননি কেউই। বোমাবাজি, খুন এবারে ভোটে হয়নি। 26-এ রক্তপাত ছাড়া বিপুল ভোটের হারই আভাস দিয়েছিল সরকার উল্টে যাওয়ার। 4 মে ইভিএম মেশিন খোলার পর থেকেই যে পূর্বাভাস মিলে গিয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
মাদ্রাসা নামে বাংলাদেশে কি হচ্ছে? নাবালিকাদেরও ছাড় নেই শয়তান মৌলবীদের হাত থেকে। ধর্ষণ, যৌন নিগ্রহের মতো অপরাধ বাড়ছে বাংলাদেশে। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য পদ্মাপাড়ে। বাংলাদেশের মদন উপজেলায় 11 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, যার জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা। সূত্রে খবর, নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। শুধু তাই নয়, মুখ খুললে খুনের হুমকি দিয়ে একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে 7 মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা। অপকর্মে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর স্থানীয় এক মাদ্রাসার পরিচালক। এই কাণ্ড গত বছর নভেম্বরে ঘটনা ঘটলেও সম্প্রতি নাবালিকার শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখা দিলে পুরো বিষয় জানাজানি হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মারাত্মক রক্তাল্পতা ও শারীরিক গঠনগত অপূর্ণতার কারণে নির্যাতিতার জীবন এখন চরম ঝুঁকির মুখে। পুরো ঘটনা সামনে আসার পর অভিযুক্ত শিক্ষক বর্তমানে সপরিবারে পলাতক। বিগত কয়েকদিন 12 থেকে 15টি এমন ঘটনা সামনে আসছে, জানিয়ে সর্বত্রই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। মাদ্রাসার কাজের অছিলায় দিনের পর দিন ভয় দেখিয়ে নারকীয় অত্যাচার চলতো বলে অভিযোগ। এমনকি সমাজ মাধ্যমে অভিযুক্তর পাল্টা দাবি, নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল তার নয়, তার এক আত্মীয়ের। অভিযুক্তের এতটাই সাহস যে পুরো ঘটনা কার্যত অস্বীকার করেছে। তার উপর আরেক আত্মীয়ের উপর দায় চাপিয়েছে অভিযুক্ত। ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারির দাবি উঠেছে। বাংলাদেশে গত কয়েকদিন ধরে উঠে আসছে একের পর এক ধর্ষণের মতো অভিযোগ। সিরাজগঞ্জ, নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় নিগ্রহের অভিযোগ উঠেছে। আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ, এখানে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে প্রধান শিক্ষককে। তার মানে রক্ষকই ভক্ষক। বাংলাদেশে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর এমনিতেই বেড়ে গিয়েছে খুন, অপরাধের মতো কার্যকলাপ। তার মধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে ধর্ষণের খবরে। এখানেই কিন্তু শেষ নয়। ভিনদেশের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। কুকীর্তির পর গা ঢাকা দিয়েছে সেই অভিযুক্ত। একটু একটু করে কোথায় যাচ্ছে বাংলাদেশ? যদি দেশের মহিলাদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিএনপি সরকার, তাহলে আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের পরিস্থিতি? মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আর নিরাপদ? এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। আরেকটি খবরও ইতিমধ্যেই সামনে আসছে, উপবৃত্তি বা স্কলারশিপ পাইয়ে দেওয়ার লোভে ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগ পেয়ে গণধোলাই খেতে হয় ব্যক্তিকে। এখানে সেই অভিযুক্ত এক শিক্ষকই। মাদ্রাসায় পড়ুয়াদের নিগ্রহের আরও খবর মিলেছে। শিশুদের ওপর যৌন নিগ্রহের অভিযোগের চাঞ্চল্য বাংলাদেশের পশ্চিম জনপদ জেলা মেহেরপুরে। 3 ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীরা মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ দেখান। জামাতের সংসদ সদস্যের মালিকাধীন হওয়ায় দলটির কর্মীরা মাদ্রাসা রক্ষায় এগিয়ে এলে বিক্ষুব্ধ লোকজন আরও উত্তেজিত হয়ে ওঠে। মেহেরপুর জেলার মুজিবনগরে মাদ্রাসায় 3 ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর মাদ্রাসার পাশাপাশি থানা ঘেরাও ও বিক্ষোভ করেন অভিভাবকদের সঙ্গে এলাকাবাসীরা। প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা কি আয়ত্তে রাখতে পারছে না প্রশাসন? কেন বাড়ছে ধর্ষণের মতো জঘন্য অপরাধগুলি? মৌলবীদের এই অত্যাচার থেকে কবে মুক্তি পাবে বাংলাদেশের নারীরা? বাংলাদেশে 18 মাসে মপতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। অনেকে বলছেন এর জন্য অনেক বিচারের মুখোমুখি করানো উচিত। এর মধ্যে বিএনপি সরকারের আইনমন্ত্রী মবকে সমর্থন করছেন। হঠাৎ করে তিনি কেন সমর্থন করতে গেলেন? আইনমন্ত্রী আসাদুজ্জামান একটি মন্তব্য করেছেন। তিনি বলেন, মব ইজ আ রিয়াকশন অব দ্য পিপল, বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কিছু মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো ট্রাইব্যুনাল প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক করেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংজ্ঞা, যেখানে ওয়াইড স্প্রেড পূর্ব পরিকল্পিত এই ধরনের যে কাজগুলো হয়, পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড হয়, সেগুলো মানবতা বিরোধী অপরাধ। 5ই আগস্ট পর্যন্ত আপনারা দায় মুক্তি দিয়েছেন। 5ই আগস্টের পরে যে মবগুলি হয়েছে সেগুলো এক ধরনের সিস্টেমেটিক ওয়েতে হয়েছে, ওয়াইড স্প্রেড হয়েছে। এগুলো কি ভবিষ্যতে তদন্ত করে ট্রাইব্যুনালে বিচার করা যাবে কিনা? এর জবাবে আইনমন্ত্রী বলেন, মব ইজ নট সিস্টেমেটিক ওর ওয়াইড স্প্রেড।
মব ইজ আ রিয়াকশন অফ দ্য পিপল, সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। আপনি যদি সে বিচার করতে যান অনেক বিষয় চলে আসবে এর পিছনে। তাহলে যে কোনো স্বাধীনতার সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। অর্থাৎ তিনি বলতে চাইলেন যদি আপনি মবের বিচার করেন তাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম কিংবা আন্দোলনকে অগ্রাহ্য করা হয়। অর্থাৎ এটা দাঁড়ায় যে 2024-এর বিপ্লবকে সম্মান জানাতে গেলে সবাইকে মব মেনে নিতে হবে। যদি মব নিয়ে কেউ প্রশ্ন তোলেন তবে সেটা অসম্মান করা হবে। অন্তত আইনমন্ত্রী তো এটাই বললেন। আইনমন্ত্রীর এই বক্তব্য মিলে যায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে। তিনি একবার বলেছিলেন মবের বিরুদ্ধে যারা কথা বলে তারা আসলে জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে কথা বলে। এই বিষয়ে সবাইকে সাবধান হতে হবে। জুলাই আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এখন প্রশ্ন, আইনমন্ত্রী যে বক্তব্য রাখলেন সেটা কি আদৌ সরকারের বক্তব্য, আইনমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য? যদি বিএনপি সরকারের বক্তব্য হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন মবকে কোনোভাবে প্রতিষ্ঠা করা হবে না, তাহলে আইনমন্ত্রী কেন এই কথা বলবেন? তবে কি তিনি উস্কানি দিলেন না? এই প্রশ্নগুলোই উঠছে। এখন দেখার বিষয় এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে সখ্যতা করতে গিয়ে নিজেদের অনেকটাই বিপদ বাড়িয়েছিল তারা। সেটা পরবর্তীকালে আরো ভয়ঙ্করভাবে রূপ ধারণ করতে পারে। এমনকি কয়েকটি বাণিজ্য চুক্তিতে সই করেছিল বাংলাদেশ, এমনকি কয়েকটি বোয়িং চুক্তিতে সই করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। যুদ্ধ বিমানের প্রয়োজন না থাকলেও তারা কিনতে বাধ্য আমেরিকার কাছে। এদিকে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে বাংলাদেশের অর্থনীতি। নির্বাচনের 3 দিন আগে গোপনে আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে নানা রকম আলোচনা চলেছে। এমনকি কেউ কেউ মোহাম্মদ ইউনূসের থেকেও খলিলুর রহমানকে দায়ী করছেন এই সমস্ত ঘটনার জন্য। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।